ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। কি গায়ে পড়া মেয়ে রে বাবা! এই সেমরি তো রিয়াপুর থেকেও বেশি গায়ে পড়া মেয়ে। আর কি এমন কথা যা আমার সামনে বলা গেল না? না, এই মেয়েটা আমার সুবিধার মনে হচ্ছে না। ধুর, ভাল লাগে না। আর এদিকে নাদিয়ার সাথে প্রায় 10 মিনিটের মতো কথা বলে জান্নাতের কাছে আসলাম। কি কথা হলো তা না হয় পরে একদিন শুনবেন, এখন থাক। এসে দেখি মেয়েটা আনমনে কি যেন ভাবছে। তারপর নাদিয়া চলে গেল আর আমি জান্নাতকে নিয়ে পুরো গ্রাম ঘুরলাম। আমার সাথে ঘুরতে পেরে জান্নাত অনেক খুশি। একটা কথা বলবো? বলো। পেতনিটা কে? কোন পেতনি? লুচ্চা, বোঝো না কোন পেতনি? বানর কুত্তা, এতক্ষণ যার সাথে কথা বলে আসলি সেই পেতনি। ওহ, ওর নাম তো নাদিয়া, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। বুঝলাম। এখন চলো, বাড়িতে যাব। তারপর জান্নাতকে নিয়ে বাড়িতে চলে আসলাম। রাত 9টা। ছাদে নাদিয়ার সাথে ফোনে কথা বলতেছি। তখনই খেয়াল করলাম কেউ একজন ছাদে এসেছে। পিছনে তাকিয়ে দেখি জান্নাত। তাই নাদিয়াকে বললাম, দোস্ত, তোর সাথে পরে কথা বলি। কার সাথে কথা বলছিলি? নাদিয়ার সাথে। কেন বলো তো? আর যেন ওই পেতনিটার সাথে কথা বলতে দেখি না। কেন কেন কথা বলবো না? আর বললে কি করবে? একদম গলা টিপে দিব। কি? কিন্তু কেন? আমি তোমার কি হই যে? আর কিছু বলতে পারলাম না। তার আগেই ওর হাত দিয়ে মুখটা চেপে ধরে আমাকে জড়িয়ে ধরলো। ক্রাশ, আই লাভ ইউ। আর একদিন যদি ওই পেতনিটার সাথে কথা বলতে দেখি, দেখ কি করি তোর হাল। বলেই দৌড়ে চলে গেল। বুঝলাম না কিছু। জান্নাতি আমার সাথে ব্রেকআপ করলো আর এখন ও নিজেই বলছে আই লাভ ইউ। ছাদে থেকে রুমে এসে শুয়ে থেকে ভাবছি কি থেকে কি হয়ে গেল, আর মুসকি মুসকি হাসছি। যে মেয়েটা গত 2 বছর আমাদের রিলেশন চলাকালীন নিজ থেকে আমার হাতটা পর্যন্ত ধরছে কিনা মনে নেই, আর আজ সেই মেয়েটাই আমাকে জড়িয়ে ধরলো। ভাবা যায়? অবশ্য আমার বিষয়টা খারাপ লাগে নাই, ভালোই তো লাগলো। কথাগুলো ভাবতে ভাবতে ভাবি এসে ডেকে গেলেন খাবারের জন্য। আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে এলাম। সবাই সবার মতো বসে আছে খাবার জন্য। জান্নাতও আছে, আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। আমিও সেই দিকে খেয়াল না দিয়ে খাওয়ার জন্য বসে পড়লাম। জান্নাত খাওয়ার থেকে আমার দিকেই বেশি আর চোখে তাকাচ্ছে। তাই আমি বললাম, কি বেআইন সাহেব, খাচ্ছেন না কেন? খান খান, লজ্জা পাবার কিছু নেই, নিজের বাড়ি মনে করে খেতে পারেন। কি ভাবি, আমি ঠিক বলছি না? জান্নাত আমার দিকে এবার রাগী চোখে তাকালো। এই তো খাচ্ছি আপু, আর বেয়ার সামনে লজ্জা পাবো কেন? এটা তো আমার নিজের বাড়ি মনে করি। এটা তো আমার নিজের বাড়ি, তাই না আপু? আজ বেআইন ডাকছো, কাল যদি আমাকে তোমার বউ না ডাকাতে পারি, তবে আমার নাম জান্নাত না, বলে রাখলাম। তোরা খাবার সময় কি শুরু করলি? আর ছোট আব্বাজান? আম্মু মাঝে মাঝে আমাকে ছোট আব্বাজান বলে ডাকে। জি আম্মু, বলো। তোমার খালাম্মা আজ ফোন দিয়েছিল, তোমাকে যাইতে বলছে। কিন্তু আম্মু, আমি এখন কিভাবে যাব? কেন বাবা, কেন যাইতে পারবে না? আমি তো তোমার ফোন টেপা আর ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ দেখি না, তাহলে কেন যাইতে পারবে না? উপায় নাই, এখন যেতেই হবে। ঠিক আছে, কবে যাইতে হবে? কাল সকাল সকাল বেরিয়ে পড়বি, আর 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবি। তোর খালামণির কাছ থেকে আবার যেন শুনতে হয় না তুই বাড়ি আসার জন্য তার কাছে বায়না করছিস। ঠিক আছে, 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবো। এবার খুশি? খুশি। জান্নাত মা, তুমি তাহলে সকাল সকাল রেডি হয়ে থাইকো মা। মা, ঠিক আছে। বুঝলাম না আম্মু, জান্নাত রেডি থেকে কি করবে? আর ওই, আপনি আমার আম্মুরে মা ডাকছেন কেন? জান্নাত তোর সাথে যাবে। আমি মা বলেই ডাকবো, তাতে আপনার কি? মা তো আজ না হয় কাল ডাকতেই হবে। আমি না হয় এখন থেকে ডাকা শুরু করলাম। আমার বরটা বুঝেও না। আর একবার শুধু কাল তোমার সাথে বেরোতে পারি, তারপর দেখো তোমার কেমন নাচাই। আমি আর কি কমু, সবই তোমাদের ইচ্ছা। পরদিন সকাল 8টায় রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। পর জান্নাত আসলো, সাথে আম্মু আর ভাবি।
তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ির আপন গতিতে গাড়ি চলছে, কিন্তু আমাদের কারোর মুখেই কোনো কথা নেই। নীরবতা ভেঙে জান্নাত বলল, কি বলবো? কেন, আমার সাথে বলার তোমার কোনো কথা নেই? আছে তো অনেক, কিন্তু কিছুই মনে পড়ছে না। ফাজলামো করো নাকি? ধুর, ফাজলামো করতে যাব কেন? যা সত্যি তাই বললাম। ঠিক আছে, এখন বলো আমায় কেমন লাগছে? একদম পেতনির মতো। দেখতে তো মাশাল্লাহ পরীর মতো সুন্দর। কি বললি কুত্তা? উফ, মারলে কেন? যা সত্যি তাই তো বললাম। আমার পেতনির মতো দেখায় তাই না? গাড়ি থামা, গাড়ি থামা বলছি। কেন? যা বললাম তাই কর। ওকে। গাড়ি থামানোর পর, আজিজ, তুই কি বুঝতে পারিস না যে তুই এখন ফেঁসে গিয়েছিস? মানে আমি ফেঁসে গিয়েছি? মানেটা কি? মানে হচ্ছে, এখন যদি আমি চেঁচামেচি করে লোক জড়ো করি আর তাদের বলি তুই আমাকে ভুলিয়ে বালিয়ে ওসব করার জন্য এখানে নিয়ে এসেছিস, তাহলে তোর কি অবস্থা হবে ভাবতে পারিস? কিন্তু আমি তো তোমায় ওইসব করার জন্য আনি নাই। সেটা তো আমি আর তুই জানি। শোন, এটা তো আর কেউ জানে না। তাহলে আমি এখন পালাবো? পালাও? তবে বাড়িতে আম্মু আর আপুকে কি বলবে? তার মানে তুমি এখন মাইন্ডকের চিপায়। এ না, হ্যাঁ। তুমি এখন কি করতে চাচ্ছ? বেশি কিছু না, শুধু আমি যা যা বলবো তোমায় তাই করতে হবে। কি করতে হবে? আমরা যখন তোমার খালামণির বাসায় যাব তখন তো তিনি জানতে চাইবে আমি তোমার কি হই, তাই না? তখন তুমি কি বলবে? আমি তোমার কি হই? কেন বলবো বেআইন? না, বেআইন না। তাহলে কি বলবো? তুমি আমার এক্স গার্লফ্রেন্ড, এটা বলবো? ধুর বোকা, এটা বলতে যাবে কেন? তাহলে কি বলবো সেটা তো বলো, এত পেঁচাও কেন? খালামণিকে বলবে আমি তোমার একমাত্র দুষ্টু মিষ্টি আদরের বউ। মানে কি? তুমি তো আমার বউ না। সেটাও শুধু তুমি আর আমি জানি, খালামণি জানে না, তাই না? নেহি কাবি নেহি, আমি এটা বলতে পারবো না। বলতে পারবি না, তাই না? লোকজন ডাকবো তাইলে? না। তাহলে আমি এখন থেকে তোর কে? বউ? জোরে বল, শুনতে পাই না। বললাম তো বউ। এভাবে বল, বল যে তুমি আমার একমাত্র বউ, নাইলে ডাকবো নাকি? না না, বলছি। বল। তুমি আমার একমাত্র আদরের বউ। এই তো আমার সোনাবর, আমার জানুটা, আমার গুলুগুলু বাবুটা। এখন চলো যাওয়া যাক সোনামনা। চলো। গাড়ি চলছে তো চলছে, আর আমি শুধু ভাবছি কি যে হতে চলছে। আমার খালাম্মা তো একদম সহজ সরল একজন মানুষ। জান্নাতের মতলবটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। বাইকের আয়নাতে দেখতে পেলাম জান্নাত মুস্কি মুস্কি হাসছে, এ যেন তার বিজয়ের হাসি। সারা রাস্তা আর একটাও কথা হয় নাই দুজনের। গাড়ি এসে থামলো খালামণিদের বাড়ির সামনে। তারপর কলিং বেল দেবার আগে জান্নাত, মনে আছে তো আমি এখন তোমার কে? বউ, একমাত্র আদরের বউ, আমার সোনা বরটা। তারপর কলিং বেলটা দিলাম। কিছুক্ষণ পরে খালামণি এসে দরজাটা খুলে দিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরলেন। তারপর খালা জান্নাতের দিকে তাকিয়ে বল, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো খালাম্মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ও নিশ্চয়ই আমাদের বৌমার বোন, তাই না? জি খালাম্মা, তাছাড়াও আমার একটা পরিচয় আছে। কি গো, বলো না কেন, বলো। আরে একটা পরিচয় মানে সেটা কি? না মানে খালা জান্নাত আমার বউ। কি তোমরা বিয়ে করে নিলে আর আমাকে জানালে না? খালামণি, আমরা যে বিয়ে করেছি এটা কেউ জানে না, এমনকি আমাদের এখনো বাসরটাও হয়নি। কত শখ ছিল আমার বরটার সাথে বাসর করব, তাই এখনো হয়ে ওঠেনি। মাইয়া বলে কি, এখানে আবার বাসর কই থেকে আসলো? কি করতে যাচ্ছে জান্নাত, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে বিয়ে না করেই আমার বউ হয়ে গেল, আর এখন বলছে বাসরের কথা। আল্লাহ রক্ষা করুন আমায়। কোথায় যে ফেসে যাচ্ছি নিজেও তো বুঝতে পারছি না। কি তোরা যে বিয়ে করেছিস বাড়িতে কেউ জানে না? না গো খালামণি, কেউ জানে না।
আজিজ বলল খালামণি নাকি অনেক ভালো, আর তোমার কাছে আসলে নাকি তুমি সব কিছু সমাধান করে দিবে। তাই তো তোমার কাছেই আমরা চলে আসলাম। তোরা চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। আর আজিজ, তুই বিয়ে করবি আমাকে একবার বলতে পারতি, আমি কি না করতাম নাকি রে বাবা? তুই জানিস না তোর খালামণি তোকে কতটা ভালোবাসে। আমার কতটা ইচ্ছে ছিল তোর বিয়েতে কাজ আমি নিজ হাতে করব, তা তুই করতে দিলি না। খালামণি, তুমি কি এখন আমাদের কথা শোনাবে নাকি ভিতরে ঢুকতে দিবে? আর আলিফকে তো দেখছি না, ও কোথায়? আলিফ আমার খালাতো ভাইয়ের নাম। ও হ্যাঁ, ভিতরে আয়। আর তোর ভাই তো কলেজে গেছে, তোরা আলিফের রুমে গিয়ে বসে বিশ্রাম নে, আমি ততক্ষণে তোদের রুমটা গুছিয়ে নেই, কেমন? ঠিক আছে খালামণি, আর আলিফ আসলে আমার কাছে পাঠিয়ে দিও। বাবা তোর ফোনটা দিয়ে যা তো, আলিফকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলি। খালামণিকে ফোনটা দিয়ে আলিফের রুমে দুজনে চলে আসলাম। তারপর আমি, ওই তোমার মতলবটা কি? হ্যাঁ বলো তো। তোমার ভাবসাব মোটেও সুবিধার মনে হচ্ছে না আমার কাছে। কেন জানো, তোমার কি মনে হচ্ছে? আর আমার বরটা কি রাগ করলো নাকি? আমি মোটেও তোমার বর নই। তো তুমি আমার কে? কেউ না। সত্যি আমি তোমার কেউ না? কি হলো, চুপ করে গেলে কেন? বলো, সত্যি কি আমি তোমার কেউ না? এই কি করছো? কাছে আসবে না, দূরে থাকো বলছি। কাছে আসবো? তুমি কি করবা? কি করবে? আমি কিন্তু চেঁচাবো। চিল্লাও চিল্লাও, যত পারো চিল্লাও। এই না না না, এই না না। এখন বলো আমি তোমার কে? বলবো না। ওই কুত্তা, তোরে আমি কি বলি আর তুই কি বলিস? ধুর, ভাল লাগে না, যাও তো ফ্রেশ হয়ে আসে আগে। যাইতেছি, তারপর কিন্তু বলতে হবে আমি তোমার কে, না হলে একেবারে শেষ করে ফেলবো। বলেই জান্নাত চলে গেল। আর আমি ভাবছি কি করতে যাচ্ছে এই মেয়েটা। ভাবতে ভাবতে আলিফ চলে আসলো। আর কি রে ভাইয়া, আসবো? দরজার দিকে তাকিয়ে দেখি আলিফের হাতে কিছু শপিং ব্যাগ। আরে আলিফ, তুই আয় আয়। আর এটা তো তোরই রুম, তুই আসবি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমার রুম, কিন্তু ভাইয়া রুমে তো তুমি একা নেই, সাথে ভাবিও আছে, তাই না? আর ভাইয়া, এটা কিন্তু তুমি একবারেই ঠিক করলে না। কি ঠিক করলাম না রে ভাই? এই যে বিয়ে করলে না জানিয়ে। তোরে কিভাবে জানাবো রে ভাই? আমি তো নিজেই জানতাম না যে আমি বিয়ে করেছি, তুই কেমনে জানবি মনে মনে? কি রে ভাইয়া, কথা বলো না কেন? কি এত ভাবো? আগে জানাই না তো কি হয়েছে, এখন তো জানলি, তাই না? নাও এগুলো পরে নাও, আর তাড়াতাড়ি এগুলো পরে বাইরে আসো। কি এগুলা? তোমার জন্য পাঞ্জাবি আর ভাবির জন্য বেনারসি। কিন্তু এগুলা কেন? আম্মু বললো তোমাকে নাকি বর বেশি দেখবে, তাই তাড়াতাড়ি চেঞ্জ করে চলে এসো। আর এই নাও তোমার ফোন, আম্মু দিল। রেখে যা। কিছুক্ষণ পরে জান্নাত বাথরুম থেকে বেরিয়ে আসলো। তারপর কার সাথে কথা বললে এতক্ষণ? আলিফ আসছিল এগুলো দেবার জন্য। কি এগুলো? খুলে দেখো। ওয়াও, খুব সুন্দর এগুলো। কি আমাদের জন্য? আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এগুলো কিসের জন্য? সবকিছু খুলে বললাম কি জন্য। তারপর দুজনে রেডি হয়ে বাইরে আসলাম। বাইরে বের হয়ে যা দেখলাম, একজন মুরব্বী লোক খাতা কলম নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে কাজই হবে হয়তো, কিন্তু কেন? আয় তোরা এখানে বস। খালামণি, উনি কে? উনি তো কাজী সাহেব, তোদের আবার বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসলাম আলিফকে দিয়ে। আমার অনেক দিনের শখ ছিল তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটাও মনে হয় এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, সাথে আমারও একই অবস্থা। কি বলো তুমি খালামণি? আমরা তো একবার বিয়ে করেছি, তাহলে আবার কেন? তোকে বললাম না তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিতে চেয়েছি। আর তোর আবার বিয়ে করতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, অন্য কাউকে তো আর বিয়ে করতে বলছি না, তোর বউকেই তোকে বিয়ে করতে বলছি। বা তুই আমার জন্য এটুকু করতে পারবি না? জান্নাতের দিকে তাকিয়ে, জান্নাত তুমি কিছু বলো এখন খালামণিকে। আমি আর কি বলবো বলো?
খালামণি তো আর বেশি কিছু আবদার করে নাই, তাই না? খালামণি, আমরা রাজি। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। আমি কিছুই বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে যাচ্ছে। এখন খালামণিকেও সত্যটা বলতে পারবো না, কারণ সে খুব কষ্ট পাবে। কি করব এখন আমি? এইসব ভাবতে ভাবতে কখন যে কবুল বলে দিয়েছি, অবশেষে জান্নাত আর আমার বিয়েটা হয়েই গেল। রাত 10টা, বাসর ঘর। জান্নাত বসে আছে বাসর ঘরের মধ্যে। আমি দরজাটা খুলে ঘরের মধ্যে ঢুকলাম। ঢুকে যা দেখলাম তা হলো বাসর ঘরের মধ্যে বসে আছে জান্নাত। আমি দরজাটা খুলে ভিতরে ঢুকে রীতিমতো অবাক হলাম, কারণ ঘরটা অনেক সুন্দরভাবে সাজানো। এত অল্প সময়ে এত কিছু কিভাবে সাজালো খালামণি বুঝতেই পারছি না। মনে হচ্ছে আগে থেকেই সাজানো ছিল ঘরটা। আর অবাক হলাম জান্নাতের দিকে তাকিয়ে, কারণ যে মেয়ে সবসময় আমার পিছে পড়ে থাকে সেই মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। ভাবা যায়? জান্নাতকে বউ বেশে যেন সুন্দরী অপ্সরার মতো লাগছে। আমি ভয়ে ভয়ে এক পা দুপা করে খাটের দিকে এগিয়ে যেতে লাগলাম। খাটের কাছে যেতেই জান্নাত খাট থেকে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে সালাম করতে লাগলো। আমি তার দু বাহু ধরে দাঁড় করিয়ে বললাম, এই এই কি করো? তুমি এখন আমার স্বামী, সো এটা এখন আমার অধিকার। শুধু অধিকার নয়, বিয়ের রাতে স্বামীর পায়ে ধরে সালাম করা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য ও আমাদের সমাজের নিয়ম। তাই আমাকে তুমি এটা থেকে বিরত রাখতে পারবে না। কি আর করা, এই মেয়ের সাথে কথায় পারা খুবই মুশকিল। তারপর জান্নাত আবার আমার পা ছুঁয়ে সালাম করে নিল। যাও, উজু করে আসো, তারপর আমরা 2 রাকাত নামাজ আদায় করব। আমি উজু করে আসছি। তোমার আছে? আছে। আসো তাহলে আমরা নামাজ আদায় করে নিই। জান্নাত 2টা জায়নামাজ বিছিয়ে দিল। আমি ও জান্নাত দুজনে নামাজ আদায় করে নিলাম। তারপর নামাজ শেষ করে জান্নাত আবার গিয়ে বিছানাতে বসে পড়ল। আমি আমার টুপি ও পাঞ্জাবিটা খুলে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। বিছানার কাছে যেতেই জান্নাত একটা বালিশ হাতে নিয়ে আমার দিকে ঢিল মেরে দিয়ে বলল, একদম বিছানার দিকে আসবে না। কেন? কারণ তুমি ওই সোফায় গিয়ে ঘুমাবে আর আমি এই বিছানায় ঘুমাবো। বুঝলাম না, তুমি বিছানায় ঘুমাবে আর আমি সোফাতে ঘুমাবো? কিন্তু কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী, তাহলে একসাথে ঘুমালে সমস্যাটা কোথায়? কারণ তুমি তো আর একা না, তাই না? তোমার তো অনেক বান্ধবী আছে, ভার্সিটির রিয়া আপু। তারপর দেখলাম নাদিয়া নামের ওই পেতনি, আর এখন সামিরা আপুও তোমার কথা বলে। তার সাথে আমার যখনই কথা হয়। কি বলো এগুলা? তুমি জানো আমি কত কষ্ট করে সেদিন রিয়াকে ফাঁকি দিয়ে আসছি? রিয়াকে যদি ভালোই বাসতাম তাহলে কি আর তাকে ওইভাবে অবহেলা করতাম? সে না হয় বুঝলাম, কিন্তু নাদিয়া আর সামিরা আপু, তুমি সেদিন নাদিয়ার সাথে কি কথা বললে যে আমার সামনে বলাই যেত না? এই কথা এটা সেই দিন জিজ্ঞেস করলেই তো বলে দিতাম। এজন্য আমার পাগলিটা অভিমান করে আছে। সেদিন বলো নাই তো এখন তো বলো। একদম মিথ্যা কথা বলবে না, তাহলে কিন্তু। আচ্ছা শোনো তাহলে, নাদিয়া আমার স্কুল জীবনের বান্ধবী আর তোমার বেস্ট ফ্রেন্ড এর ভাইয়ের গার্লফ্রেন্ড। ঠিক বুঝলাম না। আমার বেস্ট ফ্রেন্ড তো নাবিলা, আর নাবিলার ভাই তো বুলবুল ভাইয়া। তার মানে নাদিয়া আপু বুলবুল ভাইয়ের গার্লফ্রেন্ড? মাই ডিয়ার বউ, তোমার আর আমার মধ্যে যেমন মনমালিন্য হয়েছিল ঠিক তেমনি ওদের মধ্যেও একই অবস্থা হয়েছিল। তাই আমি তাদের সব কিছু ঠিক করে দিলাম। আর তুমি তো জানোই তোমার সামিরা আপুর বয়ফ্রেন্ড আছে, তাহলে আর সামিরা আমার একজন ভালো ফ্রেন্ড। বুঝতে পারলেন বউ? বলেই বালিশটা হাতে নিয়ে সোফার দিকে যেতে লাগলাম আর বললাম, তাহলে আমি কি এখন সোফাতেই ঘুমাবো? কেন? তুমিই তো বললে আমি যেন বিছানাতে না যাই। আমি আমি কখন তোমাকে বললাম? এইমাত্র বললে। ও, বুঝতে পেরেছি, তুমি তো আমায় ভালোবাসো না, তাই তো সোফাতে ঘুমাতে চাচ্ছ, তাই না? বুঝি তো, সব বুঝি। ও, এখানেও আমার দোষ হয়ে গেল, তাই না? নিজের কাছে কখনোই দোষ নিবা না। আমার বর থাকতে আমি কেন দোষ নিতে যাব? হয়েছে, আমার বরটার আর মন খারাপ করে থাকতে হবে না। আসো সোনামণি, আসো এখানে এসে ঘুমাও। বলেই এক লাফে সোজা জান্নাতের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম, আর জান্নাত আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা জান্নাত, ধরো আমি যদি সত্যি ওদের একজনের সঙ্গে প্রেম করতাম তাহলে কি করতে?
তোমার মাথার সবগুলো চুল কেটে ন্যাড়া করে দিতাম, হাত পা ভেঙে দিতাম, আর নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতাম। ওরে বাবা, এত কিছু করতে? তখন তো আমায় কেমন বাজে বাজে দেখা যেত। তখন তাতে আমার কি? তখন তো সবাই বলতো, দেখ দেখ জান্নাতের বরটাকে কেমন বাজে দেখা যায়। বলতো, কিন্তু কেউ তো তোমার আর আমার থেকে আলাদা করতে পারতো না। বাহ, তোমার মাথায় তো সেই লেভেলের বুদ্ধি। তা আমায় কি এখন অমন করবে নাকি, যাতে আমার দিকে কেউ নজর না দেয়? না, তা করব না, তবে এমন কিছু করব যাতে আর কেউ তোমার উপর নজর দিতে না পারে। ধুর পাগলি, তোমাকে ছাড়া আমি বাঁচবই না, ছেড়ে যাওয়া তো দূরের কথা। সত্যি তো? কখন আমাকে ছেড়ে যাবে না? নেহি বউ। গোসল শেষ করে দুজনেই আবার রুমে এসে শুয়ে পড়লাম। আমি জান্নাতকে বললাম, জান্নাত, ও বউ শোনো না, বলো না। আমরা কি সত্যি সত্যি বিয়ে করে নিয়েছি? কি বলো এগুলো? আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না যে আমরা মিশনটা শেষ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। কি থেকে যে কি হয়ে গেল, তাই না? জি না, আমি চেয়েছি বলেই বিয়েটা হলো, বুঝলে? তার মানে তুমি এই সিচুয়েশনে না পড়লে বিয়েটা করতে না? কি করতাম সেটা না হয় কালকেই জানতে পারবে। হুম। এখন ভালো ছেলের মতো তোমার এই পেতনি বউটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। বউ, তুমি শুধু আমার পেতনি বউ না, আমার দুষ্টু মিষ্টি আদরের বউ। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না, নাও এবার ঘুমাও। এই মেয়েটা কিছুদিন আগেও কি ঝগড়াটা নাই করলো আমার সাথে, আর এখন আমার বুকে মুখ লুকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমনভাবে ধরে আছে যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। ঘুমন্ত পরীটাকে বুকের সাথে আর শক্ত করে জড়িয়ে নিয়ে আমিও ঘুমের দেশে পা বাড়ালাম। সকালে নাকের মধ্যে কেমন জানি সুরসুরি অনুভব করলাম। সাথে সাথে আমি হাসি দিয়ে চোখ লুকিয়ে তাকিয়ে দেখি জান্নাত আমার পাশে বসে আছে। অনেক রাগ হলেও তার হাসিতে যেন আমি আবারও তার প্রেমে পড়ে গেলাম। জান্নাত হাসতে হাসতে বলল, এই যে মিস্টার বর, ঘুম ভাঙলো তাহলে? ফজরে আজান যে হয়ে গেছে সেদিকে খেয়াল নেই? ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে উজু করে আগে নামাজ পড়ে নাও, তারপর না হয় আবার ঘুমাবে। উফ, আর একটু ঘুমাই না বউ, তারপর নামাজ আদায় করে নেই। না না না, তা হচ্ছে না, উঠো বলছি। তারপর উঠে নামাজ আদায় করে এসে জান্নাতকে আবার বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন দরজায় ঠক ঠক করছে। কে? ভাইয়া, আমি আলিফ। আর কতক্ষণ ঘুমাবি? এবার তো ওঠো, আম্মু খাবার জন্য ডাকছে তো। খালামুনিকে বলে আসছি, তুই এখন যা ভাই, 5 মিনিট লাগবে আমার। তারপর আলিফ চলে গেল। আমি জান্নাতকে নিয়ে দরজা খুলে বের হলাম। তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার সামনে আব্বু, আম্মু, ভাইয়া আর ভাবি। আমি তাদেরকে দেখে একদম থ হয়ে গেলাম। এরা এখানে কিভাবে আসলো? আমি ভয়ে ভয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু বিশ্বাস করো আমরা কিছুই করি নাই। আর আম্মু, আমি এসব করতে চাই নাই। এই জান্নাত আমাকে ব্ল্যাকমেইল করে এইসব করাতে বাধ্য করেছে। আমার এমন হাবলা মার্কা মুখ দেখে সবাই ফিক ফিক করে হেসে দিল। আর জান্নাত গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলো। কি হচ্ছে এসব? আমরা সব আগে থেকেই জানতাম রে গাধা, অমন মুখ বানিয়ে আছিস কেন? জানতে মানে? কি জানতে তোমরা? তোর সাথে যে এই বিয়েটা হলো তা আমারই প্ল্যান ছিল, তোকে তোর খালামণির বাড়িতে আসতে বলা। আর জান্নাত তোকে ব্ল্যাকমেইল করছে, সেটা আমারই প্ল্যান ছিল। কি বলছো এগুলো আম্মু? তোমার প্ল্যান ছিল মানে? তোমরা বললে কি আমি জান্নাতকে বিয়ে করতাম না? আর এগুলো কেন করলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমাদের ভুল বুঝছিস, আগে কথাটা শোন। ধুর, তুমি থাকো তোমার ভুল বোঝা নিয়ে, আমায় কেউ বিরক্ত করবে না। আমার মাথায় যেন কিছুই খেলছে না। ওখানে আর থাকলাম না, কারণ আমার প্রচণ্ড রাগ উঠে গেছে। আর আমার রাগ উঠলে আমি কি করি নিজেও জানি না। আমার থেকে কেন লুকাতে হবে এগুলা? আমাকে বললে আমি কি জান্নাতকে বিয়ে করতাম না নাকি? আমিও তো জান্নাতকে ভালোবাসি। আমি যখন সবার সামনে থেকে চলে আসলাম তখন জান্নাত আমার পিছু পিছু আসতে লাগলো। মা, তুই কোথায় যাস? আম্মু, দেখলে তো তোমার ছেলে কতটা রেগে গেছে। আমি যাই, তার রাগ আগে ভেঙে দিয়ে আসি। আর আম্মু, আমি তোমাকে আগেই বলেছিলাম আজিজকে না জানিয়ে এসব করলেও রেগে যাবে। আমি জানি না রে মা, আমার ছেলেটা একটু বেশি বদমেজাজি। আর আমরা তো ওর ভালোর জন্যই ওকে কিছু জানাই নাই। আজিজ যখন জানতে পারবে আমার জন্যই ওর বদমেজাজটা একটু কমেছে,
তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। কি আম্মু, এখন আমি কি করব? তোর কিছুই করতে হবে না রে মা। 2 ঘন্টা পর আমি রুমে শুয়ে আছি। কে যেন দরজাটা খুলে ভিতরে আসলো। তাকিয়ে দেখি জান্নাত, হাতে খাবারের থালা। আমার কাছে এসে, উঠো, খেয়ে নিবে। সেই সকাল থেকে এখনো কিচ্ছু খাও নাই। চুপ করে আছি। কি হলো? আমি কিছু বলেছি? আমিও কিন্তু এখনো কিচ্ছু খাইনি। আর আম্মু আমাদের ভালোর জন্য এগুলো করেছে। আর কেন করেছে শুনবে? ওকে, কথা যখন বলবেই না তাহলে শোনো। সেদিন যখন তোমার সাথে প্রথম ঘুরতে বের হয়েছিলাম আর আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, মনে আছে তোমার? রেস্টুরেন্টে তুমি যখন তোমার মোবাইলটা ফেলে ওয়াশরুমে গেলে, তখনই আম্মু ফোন দেয় তোমাকে। আমি প্রথমে ধরতে না চেয়েও পরে ফোনটা ধরি। আমার গলা শুনে আম্মু জিজ্ঞেস করলো আপনি কে। তখন আমি আমার আর তোমার বিয়ের সব কিছু খুলে বলি আম্মুকে। আম্মু তখন বলেন, মানে আমার ছেলেটা কিন্তু খুবই বদমেজাজি, আর তুই চাইলে আমার ছেলেটার এই স্বভাবটা ঠিক করতে পারিস। কিভাবে? আমার ছেলেটা যখন তোকে মেজাজ দেখাবে তখন তুই তার থেকে ডাবল মেজাজ দেখাবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয়। তখন থেকেই নিজের ইচ্ছে না থাকার পরেও তোমার সাথে খারাপ ব্যবহার করি, তারপর ইগনোরও। জানো, তোমায় যখন এগিয়ে চলতাম আমার কতটা কষ্ট হতো। তারপরও যখন দেখলাম আম্মুর কথাটা অনেক কাজে দিয়েছে, তোমার বদমেজাজটা ভালো হয়ে যাচ্ছে, তখন আমি আর আম্মু অনেক খুশি হয়ে গেছিলাম। তারপর আজ এই দিন। কি হলো? তাও এখনো আমার সাথে কথা বলবে না? আমি চুপ করে থাকি। ও, বুঝতে পেরেছি। তো তুমি তো এখন আর আমাকে ভালোই বাসো না, তাই তো কথা বলছো না। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসো না আর কথাও বলবে না, তাহলে আমি আর তোমার কাছে পড়ে থাকবো না, এখনই চলে যাব। বলেই জান্নাত যে পা বাড়াবে অমনি ওর হাতটা ধরে এক টানে আমার বুকের উপরে নিয়ে এসে, খুব সাহস হয়েছে না? আমাকে ইগনোর করা হয়েছে এতদিন, এখন আবার আমাকে ছেড়ে চলে যাবে না? খুব বার বেরোছো তোমার, তাই না? আমাকে না জানিয়ে এক পা বাহিরে বের করলে একদম পা ভেঙে হাতে ধরিয়ে দিব। তুমি তো এখন আর আমাকে ভালোবাসো না, তাই তো কথা বলছো না আমার সাথে। ঠিক আছে, তোমার আর আমার সাথে কথা বলতে হবে না। আমি আর এখানে পড়ে থাকবো না, চলে যাব আজিজ, এক্ষুনি। জান্নাত কথাটা বলেই যেই অন্যদিকে ঘুরবে অমনি ওর হাতটা ধরে এক টানে আমার বুকের উপর নিয়ে এলেন। খুব সাহস হয়েছে তোর, তাই না? আমাকে ইগনোর করছিস এতদিন, এখন আবার আমাকে ছেড়ে চলে যাবি, তাই না? আমাকে না জানিয়ে একবার বাইরে বের করলে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। তুই জানিস তোর সাথে যখন আমি কথা বলতে যেতাম আর তুই আমাকে এড়িয়ে চলতি, তখন আমার কতটা কষ্ট হতো। মনে হতো নিজেকে শেষ করে দেই। কিন্তু যখন আম্মু আব্বু ভাইয়ের কথা মনে হতো, তখন আর কিছুই করতে পারতাম না। আবার মনে হতো তুই যদি আবার আমার কাছে ফিরে আস আর আমাকে যদি না পাস, তখন তো খুব কষ্ট পাবি। আমি যে তোকে কষ্ট দিতে পারতাম না রে পাগলি। আমি যে তোকে অনেক ভালোবাসি রে। কেমনে থাকতাম তোকে ছাড়া বল? কথাগুলো বলে জান্নাতের দিকে তাকিয়ে দেখি মেয়েটা আবার বুকের মধ্যে লুকিয়ে কান্না করছে। বেশি বলে ফেললাম নাকি? তাই আবার মজা করে বললাম, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই না জান্নাত? ওকে যাও, তোমাকে ছাড়া তো 3টা মাস থেকেই আছি, আর বাকিটা জীবন না হয় তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। আর আমারও অভ্যাস হয়ে গেছে তোমাকে ছাড়া থাকতে। যাও তুমি, লাগবে না তোমাকে আমার। কথাটা বলতেই জান্নাত আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমাকে তাড়িয়ে দিবে আজিজ? এবার আমি তোমার থেকে আলাদা হলে মনে হয় আর বাঁচবো না আজিজ, আমি সত্যি সত্যি মরে যাব। তুমি জানো আজিজ, তোমাকে যখন এড়িয়ে চলতাম নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও, তোমার থেকে যখন দূরে দূরে থাকতাম, তখন আমার কতটা কষ্ট হতো। মনে হতো আমার বুকের ভিতর থেকে কেউ যেন আমার কলিজাটা বের করে নিচ্ছে। তারপরও তোমার থেকে দূরে থাকতাম তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। আমাকে তাড়িয়ে দিও না আজিজ, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তুমিই তো বললে আমার কাছে থাকবে না, চলে যাবে। সে তো তুমি আমার সাথে কথা বলছিলে না, তার জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, আমি যদি কখনো তোমাকে ছেড়ে চলে যাই, তাহলে তুমি আমার হাত পা ভেঙে দিও, কেমন? তাও আমাকে তোমার কাছ থেকে যেতে দিবে না। ইস, শখ কত আমার এত সুন্দর বউটা নাকি হাত পা ভেঙে দিব। তখন তোমাকে কেমন কেমন দেখাবে না? আর লোকে তখন আমাকে কি বলবে? বলবে দেখ আজিজের বউটাকে কেমন দেখা যায়, একদম পেতনি। বললে বলুক, তাতে আমার কি? সেটা তো আর আমাকে বলবে না, তোমাকেই বলবে।
আর তার জন্যেও যদি আমাদের কেউ আলাদা করতে না পারে, তাহলে আমার হাত পা ভাঙলে কোনো সমস্যা নেই। আমাদেরকে এমনিতেই কেউ আলাদা করতে পারবে না রে পাগলি। সে শক্তি কারো আছে নাকি আল্লাহ তাআলা বাদে? আর যে আলাদা করতে আসবে আমি তার হাত পা ভেঙে দিব না? আমিও ভেঙে দিব। ঠিক আছে, দিও। হুম এই বউ, আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। তোমার জন্য তো খাবার এনে রেখেছি, টেবিলে আছে, খেয়ে নাও। না থাক, খাবো না। খাবে না কেন? এই তো বললে তোমার নাকি অনেক ক্ষুধা লেগেছে। লেগেছে তো। তবে খাবে না কেন? কেউ একজন যদি খাইয়ে দিত তাহলে খাইতাম। তো সেই কেউ একজন তোমাকে না করেছে যে খাইয়ে দেবে না? বললেই তো হয় তুমি আমার হাতে খাবে। সেই কেউ একজন কি বোঝে না যে তারও তার বউর হাতে খেতে ইচ্ছে করে? হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আসো খাইয়ে দেই আমার বরটাকে। তারপর জান্নাত আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি খাইতে লাগলাম। উফ ভাই, জানেন না বউয়ের হাতে খেতে কতটা মজা। যে বউয়ের হাতে খাবার খায় সেই শুধু জানে এর হাতের খাবার একদম যেন অমৃত। দুঃখের বিষয়, আমি এখনো ছোট বাচ্চা একটা ছেলে, সবে এসএসসি দিলাম। বিয়ে করা তো দূরের কথা, বউ পামু কই? জান্নাত আমাকে খাইয়ে দিতেছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে। তা তাকিয়ে থাকা দেখে বুঝতে পারলাম ওরও অনেক ক্ষুধা লেগেছে। মেয়েটাও তো সারাদিন কিছু খায়নি। তাই আমিও এক লোকমা খাবার নিয়ে জান্নাতের মুখের কাছে ধরলাম। সাথে সাথে মেয়েটাও খাবার মুখে নিয়ে নিল, যেন সে এই অপেক্ষায় ছিল আমি তো কখন তাকে খাবার খাইয়ে দেই। খাবার মুখে নিতেই জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা যেন রাজ্য জয়ের আনন্দের পানি। সবার বউই চায় তার স্বামী তাকে একটু কেয়ার করবে, একটু ভালোবাসবে। খাবার সময় আবদার করে বর তার বউকে বলবে, তুমি আমাকে খাইয়ে না দিলে আমি খাইব না। বউ যখন তার স্বামীকে খাইয়ে দিবে, তার স্বামীও তখন তার বউকে খাইয়ে দিবে। বউদের তখন আর কিছুই যেন চাই না, এতেই নিজেকে যেন মহারানী মনে করে। এতে কথাগুলো ভাবতে ভাবতে আমাদের খাওয়া শেষ। তারপর আমার ফোনটা বেজে উঠল। বউ, উফ, ও বউ, কি? আমার ফোনটা একটু এনে দাও না গো, টেবিলের উপর থেকে। পারবো না, নিজেরটা নিজেই নিয়ে নাও। বাবা থাক, তোমার আনতে হবে না, আমি নিয়েই নেই। ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। ধরার পরে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আরে আরে গাইস, কোথায় যাচ্ছেন? আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, একটা লাইক কমেন্ট করে যান। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা। আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয়। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না।